দেখবেন। তোমরা সেদিন এই জায়গাটায় নেমেছিলে, দেখতে পাচ্ছ এই জায়গাটায় তোমরা নেমেছিলে। এখনো পর্যন্ত আমাদের পোস্টার পড়ে আছে এখানটায়, সেদিনের পোস্টার এখনো পড়ে আছে, দেখুন সেদিনের পোস্টার পড়ে আছে। এইখান থেকে আমরা নেমেছিলাম, ঠিক সেই জায়গাটায় কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু পোস্টার, সেদিনের পোস্টার কিন্তু ঝুলে আছে। দেখো সেই ঐতিহাসিক বিকাশ ভবন অভিযান, আইন অমান্য তো একেই বলে, আমাদের স্মৃতি এখনো জড়িয়ে আছে। এখানটায় আমরা বসে পড়েছিলাম। তো বিশেষ কিছু কথা নিয়ে আজকে আমরা এসেছি, আজকে আমরা বিকাশ ভবনেও কথা বলেছি এবং দীর্ঘক্ষণ পর্ষদ সভাপতি, মাননীয় পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে দেখা করেছি, খুব পজিটিভ বার্তা দিয়েছেন। হ্যাঁ, যেটা বলছিলাম, মাননীয় পর্ষদ সভাপতি মহাশয়ের সাথে কথা বলেছি, অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করেছি। আমাদের ধর্নার পর, আমাদের বিকাশ ভবন অভিযানের পর আজকে আমরা আসলাম। স্যার পজিটিভ কথা বলেছেন, 22কে বলেছেন যে সববার নিয়োগ হওয়ার সম্ভাবনা, যেহেতু ভ্যাকান্সি প্রচুর আছে। তো এ বিষয়ে মোহিত কিছু বলুক, আর ডিটেলস আমি পরে বলছি। এটুকু বলতে পারি, যারা ন্যায্য এবং যারা যোগ্য তারা কেউ থাকবে না বসে। বল। অনেকেই বলছিল যে সভাপতির সাথে দেখা করুন দেখা করুন, অনেকেই মেসেজ করতো, কালকের রাতেও অনেকে করেছে, সেগুলো দেখলাম এই পরে। সেজন্য সভাপতি মহাশয়ের সাথে দেখা করা হয়েছে, কথা হয়েছে, আমাদের কথা শুনে উনি দেখা করেছেন, ওনার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে। এবার বিষয় হলো, যেটা চলতি যে নিয়োগটা রয়েছে এখনও স্টেট কাউন্সিলিং বাকি আছে, একটা প্যানেল বেরিয়ে গেলেই সেটার পরে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেবে না পর্ষদে, যেটা বুঝলাম স্ট্যান্ড। তারা পুরোপুরি ওটা মিটিয়ে, চলতি নিয়োগটাকে পুরোপুরি মিটিয়েই আমাদের প্রসেস কিন্তু শুরু করবে, এটা সবাইকে বুঝতে হবে। এটা আগেও অনেকবার বলেছিলাম যে চলতি নিয়োগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা সম্ভাবনা কমই থেকে যায়, তো সেটা এখনও বজায় রয়েছে। এদের স্টেট কাউন্সিলিং বাকি আছে, সেটা হবে। তারপরে আমাদের সুপ্রিম কোর্ট যেটা আমাদের বলে দিয়েছে যে 2200-র কাছাকাছি প্রায় সিট, 2000-এর বেশি সিট যে রিজার্ভ করে রাখতে বলেছে 20-22-এর জন্য, এবং 20-22-এর ইন্টারভিউ নিতে বলেছে, 6 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে বলেছে। তো সুপ্রিম কোর্টের অর্ডার যেহেতু রয়েছে, তো সেটা মানতেই হবে এবং পর্ষদ সেই কাজগুলো এখন করবে। এবার আমাদের অবস্থা, যতদিন না নোটিফিকেশন আসছে ততদিন কিন্তু আমরা অথই জলেই রয়েছি। আমাদের ওই জলে কুমির আর পারে হচ্ছে বাঘ, এরকম একটা অবস্থা। কারণ 23 স্টেট হয়ে গেছে, তাদের রেজাল্ট কতদিন আমাদের জন্য আটকে রাখবে বলতে পারছি না। সভাপতি মহাশয় মানে খুব তাড়াতাড়ি করেননি এখনো পর্যন্ত, দেখতে পাচ্ছি যে এখনো অ্যান্সার কি এইসব বেরায়নি। তো কতদিন আমাদের জন্য আটকে রাখতে পারবেন সেটা শিওর তো কিছু বলা যায় না। উল্টো দিকে যত লেট হবে তত বিভিন্ন ট্রেনিংগুলো কমপ্লিট হচ্ছে, 21-23 তো হয়েই গেছে, পরীক্ষাও হয়ে গেছে, তো তারা স্বাভাবিকভাবেই থাকবে। 22-24 যারা আছে তাদের ট্রেনিং আবার কবে কি করে কে জানে, বলা যাচ্ছে না। তো অনেক কিছু রয়েছে সামনে, আবার ভোট রয়েছে। তো এই একটা পরিস্থিতিতে আমরা রয়েছি, খুব জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি। চলতি নিয়োগটা যতক্ষণ না মিটছে পুরোপুরিভাবে, আমাদের কিন্তু মানে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না, এটা সবাইকে বুঝতে হবে এবং এটা বাস্তব। আর আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে যাই বাধা থাকুক, যে আপনি অন্তত সাবজেক্ট টু আউটকাম করে আমাদের নোটিফিকেশনটা অন্তত দিন, কিন্তু সেটা উনি করবেন না। উনি পুরোপুরি জটিলতা কাটিয়েই
একটা নতুন নিয়োগে হাত দেবে, এরকম একটা মানসিকতা ওনার রয়েছে, যেটা বোঝা যাচ্ছে। উনি 22কে আর মানে ঝুলে থাকতে দেবেন না। আর আজকে কথাবার্তার প্রথমে শুরুতেই যেই কথা নিয়ে আলোচনা হয়েছে, আমরা যখন ঢুকেছি প্রথমেই উনি একটা অর্ডার কপি নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে গিয়ে শিল্পী সেনের মামলাটা। সেই অর্ডার কপি উনি নিজেই নিয়ে এসেছিলেন এবং সেখানে লাল কালি দিয়ে বাঁক করে করে নিয়ে এসেছিলেন যে আমাদের বলবে বলে। তো দেখাচ্ছে তোমরা এই কেসে, তোমাদের হয়ে এই কেস করেছে, এখানে লেখা রয়েছে 21 তারিখের মধ্যে এই করা যাবে না, সেই করা যাবে না, ওইসব উনি ওনার কথা বলছিলেন। তো কেসে যেতে বারণ করছেন, এইসব বলছেন। তো আমি বললাম এগুলো তো আমরা করিনি এবং এটা আমরা নোটিফিকেশন আগে করতেও চাইনি, কারণ এমনিই বাদ যাবে। সেটা সভাপতি মহাশয় আগেও আমাদের বারবার বলেছিলেন যে এটা আগে করলে কিন্তু জটিলতা সৃষ্টি হবে এবং এটা স্বাভাবিকভাবেই হবে। এনআরএসরাও কোর্টে যাবে, ডবল ডিগ্রি যারা আছে তারাও কোর্টে যাবে, প্রত্যেকের সার্টিফিকেট বাঁচানোর জন্য প্রত্যেকের অধিকার আছে, তারা কিন্তু কোর্টে যাবে এবং জটিলতা সৃষ্টি হবে, এটা স্বাভাবিক কারণ। তো সেটা আমাদের কথা হয়তো অনেকে নাও বিশ্বাস করতে পারে। তো একদিকে ভালো হয়েছে, আজকে আর একটা দাদা এসেছিলেন মুর্শিদাবাদের, সেই দাদাটা এসছিল। সেই দাদাটা আগের দিন আমি দেখেছিলাম সোমবার, যে শিল্পী সেন আমার থেকে বড় হয় যত সম্ভব, তাই তো সেটা অনেকে বলছিল। যাই হোক, আমি তো তারা সবাই মিলে যে কালীঘাটে বসে লাইভ করেছিল এবং যেই ছেলেকে দেখিয়ে দেখিয়ে বলছিল যে না শিল্পী না, যে আমরা প্রতিদিন নতুন ছেলে নিয়ে আসি, সেই দাদা তখন বলল যে আমি এদের সাথে সেই দিনও আসিনি, আমি নিজের কাজে এসেছিলাম। তো তারা আমাকে এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়, আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তারা লাইভ করে এইভাবে মিথ্যাচার করছে যে আমরা নতুন ছেলে নিয়ে আসি। তো এগুলো করে কী পাবে আলটিমেটলি জানা নেই। তো সেই দাদার সাথে আজকেরও পরিচয় হলো, সেই দাদাও এসেছিলো, সেই দাদা ভিতরে গেছিলো আমাদের সাথে, তিনিও শুনেছেন বিষয়টা কি বলেছে। তো কিছু বানিয়ে বলছি না, শুরুটাই করেছে ওই কেস দিয়ে, তাও সেটা আংশিক কেস, যেটা বলেছিলাম যে শুধুমাত্র বিএড নিয়ে কেসটা ছিল। কেস যারা যারা ডিটেলস পেয়েছেন, যারা যারা ডাউনলোড করে নিতে পেরেছেন, পুরো কেসের ডিটেলসটা ডাউনলোড করে নেবেন, সেখানে পড়তেই পারবেন, সেখানে কিন্তু কোনো পিডিএফ প্রকাশের কিছু বলা নেই। তো এই হচ্ছে বিষয়। আজকে যা শুনলাম, বললেও অনেক কিছু বলা যায়, কিন্তু আমরা বলেছি বারে বারে যে ঐক্যমঞ্চ কারোর পিছনে কোনো কথা বলে না। ঐক্যমঞ্চ নিজের পথে নিজে চলে, ঐক্যমঞ্চ অন্যের বিরুদ্ধে কিছু বলে না, ঐক্যমঞ্চ সমালোচনা করে না, ঐক্যমঞ্চ করে আত্মসমালোচনা। সভাপতি মহাশয় আমাদের নিজেদের ভুলটাই আমরা নিজেরাই শুধরানোর চেষ্টা করি। মোহিত বল। উনি আগেই বলেছিলেন, আমি এটা কোর্ট থেকেও সেদিন বলেছিলাম যে আগে থেকে প্রকাশ করলে কেস হবে এবং সেখানে কে বলতে পারে কোর্টের বিষয়, সেখানে স্টে একটা পড়তেই পারে যে আগে কারা কারা 22 স্টেট পাস করছে সেটা বিচারক, তারপরে নিয়োগ শুরু হবে। তো সেই জটিলতার কথা আজকে সভাপতি মহাশয় নিজে থেকেই ওই অর্ডার কপি নিয়ে এসেছিলেন এবং লাল কালি দিয়ে দাগিয়ে দাগিয়ে সব নিয়ে এসেছিলেন এবং সেগুলো দেখিয়ে দেখিয়ে বলছে যে তোমাদের তো বলেছিলাম বিষয়গুলো, এইগুলো এখন তো কেস হবে, এনআরএসরা কেস করবে, এই করবে, এগুলো সভাপতি মহাশয় নিজেই বললেন। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, লড়াইটা এখন করতে হবে এবং বিপক্ষরা অনেকেই দেখছো যে অনেক দিন ধরেই তারা ফান্ড তুলেছিল, বিএড থেকে শুরু করে অনেকে, আবার যারা ডবল ডিগ্রি আছে তারাও। তো তারা এখন বলছেও, বিভিন্ন জায়গায় পোস্টও করছে যে আমরা ক্যান ফাইল করবো, আমরা ওই উকিল দেবো, এই করব সেই করব। তো সেই লড়াই এখন চালাতে হবে মানসিকভাবে, যা হওয়ার তো হয়ে গেছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা করতে হবে পজিটিভলি। আর আমাদের অনেকগুলো লড়াই চালাতে হবে। আমাদের যেহেতু এখনও নোটিফিকেশন আসেনি, ম্যাটটাকে যদি আটকাতে হয় সুপ্রিম কোর্টে কিন্তু প্রচুর খরচা, সুপ্রিম কোর্টে আমাদের লড়াইটা করতে হবে। আমাদের যে ক্লাস 5-এর বিষয়টা তো রয়েছে, আজকের বিকাশ ভবনে আবার কথা বললাম ক্লাস 5-এর বিষয়টা নিয়ে। হ্যাঁ, আজকে শুধু বর্ষা সভাপতি না, বিকাশ ভবনে আমরা কিন্তু কমিশনারের সাথে কথা বলেছি, আইএস অফিসার, ওনার সাথে আমরা তুলে ধরেছি যে অন্তত পঞ্চম শ্রেণীটাকে অন্তর্ভুক্ত করে একটা ভ্যাকান্সি দিন, একটা বড় ভ্যাকান্সি দিলে আমরা সবাই এই বেকারত্ব থেকে মুক্তি পেতে পারি। বলো। তো এই সবাইকে বলবো, এই চলতি নিয়োগ যেহেতু এখনো জটিলতা কিছু কিছু আছে, মানে কমপ্লিট হয়নি, সেগুলো যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু আমাদের রাজপথের লড়াই তো রয়েছে, পাশাপাশি আইনি দিকটাও আমাদের কিন্তু ভাবতে হবে।
আমাদের যে ম্যাটটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যে লড়তে হবে, কবে কি নোটিফিকেশন আসবে ততদিন তো ঠেকাতে হবে। এছাড়াও বিভিন্ন মামলাগুলো রয়েছে যেগুলো হবে পরবর্তীকালে, যেগুলো বিএড বা এনআইএস ডিএলএড এরা করতে পারে, সেইগুলোতেও লড়তে হবে। তো এই হচ্ছে বিষয়। সুদীপ কিছু বলো, আমাদের সুদীপ কিছু বলুক। সুদীপ আছে, সুস্মিতা আছে, একটু বলুক। কিছু বলার নেই, সব বিজয়দা মোহিত তো বলেই দিল। সঙ্গে থাকুন আর ধৈর্য রাখুন, দেখা যাক কী হয়। তবে 21 তারিখের আগে নোটিফিকেশান আসছে না, এটা ক্লিয়ার। 21 তারিখের পর দেখা যাক কী হয়, এইটুকুই বলার, আর কিছু সেরকম বলার কিছু নেই। সুস্মিতা কিছু বলে। আমরা আজ এসেছিলাম একটা পজিটিভ কিছু বার্তা দেওয়ার জন্যে, যে আলোচনা করে ওনারা যদি কিছু পজিটিভ বার্তা দিতে পারেন আমাদেরকে। তা প্রথমে এসে একটা ধাক্কা, উনি পুরো একদম যে শিল্পী সেন যে কেসটা করেছে সেই কেসে, ওটা আদৌ পিডিএফ মামলা না, ওখানে কোথাও উল্লেখ নেই যেটা পিডিএফ মামলা, যাই হোক। তো ওটা পুরো মার্ক করে উনি নিয়ে এসেছেন লাল কালি দিয়ে, যে তোমরা তো কেস করেছো, তোমরাই তো করেছো না এই কেসটা, এইভাবে বলছেন উনি বারবার করে। উনি ইন্ডিকেট করছেন তোমরাই তো করেছো, তোমরা যাই হোক, তোমরা যে আলাদা আলাদা গ্রুপ হও আর যাই হোক, 22 স্টেটের থেকে তো করেছো। তো এই তোমাদের এই কেসটার জন্যে 21 তারিখের আগে আমরা এটা নিয়ে কিছু ভাবতেই পারবো না, কিছু বলতেই পারবো না, এমনকি তোমরা আন্দোলনেও আসতে পারো না, তোমাদের সে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা যেটা বলছিলাম আর কি। তো ফার্স্টে গিয়ে আমরা যেরকমভাবে ধাক্কা খেয়েছি, তারপরে এখন উনি পজিটিভভাবে কোনো কথা বলতে চাইলেন না। উনি বললেন তোমাদেরকে ওই একই কথা, যে তোমাদেরকে অতটা ভাবতে হবে না, আমরা হচ্ছে ওই যে চুক্তিটা হয়ে শূন্যপদগুলো গেলে- আছে, শূন্যপদগুলো হচ্ছে ওই কাজগুলো করছে, বললো পর্যাপ্তভাবে দেওয়া হবে। বলছে আমি গ্রাউন্ড রুট থেকে কাজগুলো করছি, যেই যেই কাজগুলো করার আছে সেগুলো করা হচ্ছে। চলতি নিয়োগের প্রসেস এবার চলতিটা পুরোপুরি না হলে উনি মানে দিতে চাচ্ছেন না, যে কোনো জটিলতা যাতে সৃষ্টি না হয়। আর আমি বারবার বলেছি যে সাবজেক্ট টু আউটকাম করে অন্তত দিন, তো সেটা উনি চাচ্ছেন না, বোঝাই গেছে। আর কত দেরি হবে খুব একটা বলতে পারছি না। সুস্মিতা একটু বলো। তোমরা হচ্ছে পজিটিভ থাকো সবাই। আপাতত এই মুহূর্তে কোনো পরবর্তী আন্দোলনের ডাক এখন দিচ্ছে না বিদেশদা, তবে তোমরা তৈরি থাকো ভেতরে ভেতরে, যখন বলবে পথে নামতে তখন পথে নামতে হবে, সবাই রেডি থেকো। কারণ আমরা আমাদের নিয়ে ভাবা হচ্ছে মানে এই না যে আমরা দমে যাব, চুপ করে বসে থাকবো বাড়িতে। আমাদেরকে সরকারকে ভাবাতে হবে যে না আমরা আছি, আমাদেরকে নিয়ে একটু ভাবুন, এবার ভাবাতে হবে। তার জন্য আমাদেরকে তৈরি সবসময় থাকতেই হবে। আর কেউ নেগেটিভ বার্তা ছড়াবে না। আজকে এই লাইভে যেগুলো বলা হলো সেগুলো সম্পূর্ণ সত্য কথা, কোনো মিথ্যে নেই এর মধ্যে। এটা নিয়ে জানি অনেক আরও কন্ট্রোভার্সি হবে, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই। যে সবাই একসাথে কাজ করো, সবাই একসঙ্গে কাজ করো, একসঙ্গে এসো। কারণ সবাই আমরা অনেক নেগেটিভ বার্তা ছড়াচ্ছে। সবাইকে এগোতে হবে, আর এই হলো বিষয়। আজকে আলাদা একটা আলাদা কথা দল বলার করে- আছে, অন্য যে একটা গ্রুপ হয়েছে সেই গ্রুপের মধ্যে অনেক কথা মেয়েদেরকে নিয়েও হয়, নন্দিতাকে নিয়ে আগে হতো, অলতিকে নিয়ে আগে হতো, বিদেশদাকে নিয়েও হয় অনেক কিছু, মোহিতকে নিয়ে হয়, একে ওকে অনেককে নিয়ে হয়। সেগুলো সত্যতা নেই কোনো। কেন এগুলো করেন? এই উল্টোপাল্টা নামগুলো নিয়ে নিয়ে ইন্ডিকেট করে করে কেন উল্টোপাল্টাগুলো বলেন সেগুলো বুঝি না। খুব খারাপ। হ্যাঁ, ব্যক্তি আক্রমণগুলো করবেন না এগুলো। আর যারা যারা ওই গ্রুপের মধ্যে গিয়ে এইগুলো নিয়ে আরো বেশি করে ছড়াচ্ছেন, নিজে তো কোনো কিছু জানেন না যেটা সত্যি না মিথ্যে, শুধুমাত্র ওই গ্রুপে গিয়ে ওই ওনাদের কথা শুনে আরো বেশি করে ছড়াচ্ছেন, এগুলো করবেন না। প্রয়োজন হলে বিদেশদার নাম্বার, মোহিতদার নাম্বার, সবার নাম্বার আপনারা কিউআর কোডের ওখানে পেয়ে যাবেন। পার্সোনালি ফোন করুন, ফোন করে জিজ্ঞেস করুন যে কোথায় কি টাকা নয়ছয় হয়েছে, বা কোথায় কি মিথ্যে কথা, মানে কোথায় আমাদের ঐক্যমঞ্চ থেকে কোথায় কি ঘাটতি আছে সেটা জিজ্ঞেস করুন। আপনারা সদুত্তর তখনই পেয়ে যাবেন ফোনের মধ্যে। কারোর কথায়, কারোর প্ররোচনায় পা দেবেন না। এটাই হচ্ছে নেক্সট আমার আমার একটা বিষয়, কথা। হিসাবের কথাটা বলি। হিসাবে অলরেডি ম্যাটের যা খরচ হয়েছে সেটা অলরেডি দেখানো হয়েছে। যারা ম্যাটের কেস গ্রুপে আছেন তারা জেনে থাকবেন, না জানলে গ্রুপে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর পঞ্চম শ্রেণীরও আমাদের পিডিএফ রেডি হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে হয়তো সেটাও আমরা জানিয়ে দেবো। রিক্রুটমেন্ট কেসের হিসেব রেডি আছে, সবটা টাইম টু টাইম দিয়ে দেওয়া হবে। এই নিয়ে ফালতু প্যানিক করবেন না কেউ, আর ব্যক্তি আক্রমণ থেকে দূরে থাকবেন। হ্যাঁ, এটাই এইটুকু বলা। কেসের বিষয়ে যারা বিভিন্ন প্রশ্ন তোলে, একটা কথা বলি, ধরুন কারোর একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, বিদেশদার যেমন ক্লাস 5-এ অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, বিদেশদা প্রতিনিয়ত সবার সাথে আসছে, সবার সামনে আসছে, তিনি তো পালিয়ে যাচ্ছেন না কোথাও। একদমই তাই। তো এইগুলো আপনারা শিক্ষক হবেন,
আপনারা শিক্ষক হবেন, এইটুখানি বুদ্ধি আপনাদের থাকা উচিত ভরসা তো কারোর যে উপর কেউ রাখতেই টাকা হবে নাকি? নয়ছয় করতে পারবে না। এখানে স্ক্রিনশট অন্য একজনের নাম্বারে দেওয়া হয়, তারা একটা টিম আছে, তারা সেখানে মিলে সবাই মিলে পিডিএফ তৈরি করে জেলা ওয়াইজ। তারপরে আমাদের খরচ যেগুলো হয় সেগুলো সাথে সাথে যেদিন যেটা খরচ হয় সেটার স্ক্রিনশট একটা গ্রুপে দেওয়া হয়। সেই গ্রুপে প্রত্যেক জেলা থেকে একজন করে আছে, ফান্ড ম্যানেজমেন্ট গ্রুপ, সেখানে দেওয়া হয়। তো এখানে কোনো একটা হিসাবের গোলমাল হলে সবাই তো আর চুপ থাকবে না, কেউ না কেউ প্রশ্ন তুলবেই। একদমই। তো এই বিচার বুদ্ধিগুলো সবার আছে আশা করি। শুধু ফালতু বেকার কথা ছড়িয়ে তো লাভ নেই। এখানে আমরা নিজেরাও যারা ফান্ডের দায়িত্বে থাকি না, তারাও নিজেরাও এই তথ্যগুলো রাখি না এবং কৌতূহলও নেই জানার যে এই আজকের কত হলো, এই কালকে কি হলো, এই আজকের আপডেট কি। এত কৌতূহল রেখে করবেনটা কি? আর আর কেসের কথা যারা বলছে, বলে রাখি কেস তো কেস হয়, সে যেই কেসই হোক। আমাদেরও দুটো কেস অলরেডি আমরা যেদিন ফাইল করেছি পরে শুনানি হয়ে জাজমেন্টও হয়ে বেরিয়ে গেছে। দণ্ডার জন্য আমরা দুটো কেস করেছিলাম, দুটোই কিন্তু আমরা জয়লাভও করে এসেছি। কেস কেসই হয়। পিডিএফটা আমরা বলেছিলাম কেন আমরা সময় বুঝে করব, তো সেটা সবাই বুঝেছে। হ্যাঁ, এবার আর আমরা- রিক্রুটমেন্টের যে কেসটা আছে সবাই ওটা জিজ্ঞাসা করে, ওটা নিয়ে বলি দেখুন এখনো চলতি নিয়োগ তো এখনো কমপ্লিট হয়নি, জয়েনিংগুলো এখনো বাকি আছে, 20-22-এর ওই বিষয়টা বাকি আছে। এই মুহূর্তে যদি আমি কেসটা তড়িঘড়ি করে তোলার চেষ্টাও করি বা তুলে দিই, তাহলে সেখানে রায়দান কি আসা সম্ভব হবে? সেখানে উল্টো কেসটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে যে এই চলতি নিয়োগ রয়েছে, তোমরা আবার নিয়োগ চাচ্ছ কিসের এই মুহূর্তে। তো চলতি নিয়োগটা মিটে গেলে আমি ওটা তোলার একটা জায়গা থাকে। তো সেরকম বুঝলে আগেই তুলতে হবে যে আমাদের যদি খুব লেট হয়, কিন্তু এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। একটা চলতি নিয়োগ কমপ্লিট হলো না, সেখানে যদি আমরা আবার কেস তুলি যে আমাদের নিয়োগ দিন, সেটা কি বিচারপতি কখনো রায় দেবেন? এই মানসিকতা বুদ্ধিগুলো রাখতে হবে। আর যে বাকি কেসগুলো রয়েছে ম্যাটের থেকে শুরু করে, এগুলো তো সব হিসাবপত্র দেওয়াই হয়। হ্যাঁ, এবার আমি বলে শেষ করে দেবো। প্রথমেই বলবো যে আমরা আগে ভাববেন যে হবু শিক্ষক আমরা, হবু শিক্ষিকা আমরা, তো আমাদের মুখের ভাষা, আমাদের চলন, শালীনতা, বিনম্রতা, বিনয়ী, এগুলো আগে বজায় রাখতে হবে। আমরা পর সমালোচনার চেয়ে আত্মসমালোচনার মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে, নিয়ে পরবর্তীকালে আমাদের জীবনে যেসব পদক্ষেপগুলো করতে হবে সেই ভুলগুলো থেকে আমাদের শিখে সঠিক পদক্ষেপ নিতে হবে। আমি সবাইকে বলবো 23 জেলার যেভাবে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা আমাদের পাশে আছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শূন্য পদের ব্যাপারটা বলছি, শূন্য পদ আমি আবারও বলছি, শূন্য পদ কিন্তু ভালো পাবেন। হয়তো ইন্টারভিউ নোটিফিকেশনটা দেরি হতে পারে, কিন্তু শূন্য পদ ভালো পাবেন। আর যে স্যারকে সাথে আরেকটা কথা বলছিলাম যে পুরনো যারা একাডেমিক তাদের কি ব্যাপার, আমি মুখ ফুটে বলছি না, আমাদের সুদীপ প্রথম আসলো আজকে, সভাপতি স্যারের সাথে প্রথম কথা বললো। সুদীপ বলুক যে সভাপতিকে আমি জিজ্ঞাসা করলাম যে যাদের ওল্ড একাডেমি স্যার 23 জেলা যেহেতু আমাদের সাথে আছে, 23 জেলার প্রত্যেকটা ক্যান্ডিডেট ফোন করে যে আমাদের পুরনো মাধ্যমিক, পুরনো উচ্চ মাধ্যমিক, তাই এ বিষয়ে আপনি কিছু বলুন যাতে নতুনরাও ক্ষতিগ্রস্ত না হয়, পুরনোরাও নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তো এই বিষয়ে কিছু মতামত আপনার, স্যার কি বললেন শুনুন। ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার একাডেমিক কি চেঞ্জ হবে আমাদের ইন্টারভিউয়ের আগে, বা এই ব্যাপারে কিছু বলুন। তো উনি যেটা বললেন সেটা বলছে একাডেমিক চেঞ্জ হবে কি হবে না এটা নিয়ে ভেবো না, কিন্তু পুরনো যারা আছে তাদেরটা আমি ভাবছি, তো চিন্তা করো না, পুরনোরা নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা হবে না। বলছে 17-র প্যানেলটা তো দেখেছো, তো নিশ্চিন্তে থাকো, তোমাদের ইন্টারভিউয়ের পরে যখন প্যানেল বেরোবে তোমরা দেখবে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হবে না পুরনোরা। এবার দেখা যাক উনি কি সিদ্ধান্ত নেন বা কী করেন, এটাই বলার। শুনুন, আমাকে আপনারা মোটামুটি চেনেন, কম বেশি চেনেন। আবারও বলছি, আমি কোনো পর সমালোচনা আমি বিশ্বাসী নয়, আমি প্রথম থেকে কর্মে বিশ্বাসী। তাই আজকে আমার সাথে কিন্তু এই 23 জেলা আছে। আমি ছোটোখাটো বিষয় কেউ ভুল হলে তাকে পার্সোনালি ফোন করে বলে দিই যে এটা জনসমক্ষ হল এনো না, এটা ভুল হয়েছে, সে আমার শত্রু হলেও। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কিন্তু একটা কথা বলবো, দেখো যে যে কেসগুলো আইনি পথে যাবে, এসো না 22টারা সবাই একসাথে আন্দোলন করি, একই সাথে কেসে ঢুকি। আমি প্রত্যেক জেলাকে বলবো যে আসো একসাথে আন্দোলন করি, একসাথে বিভিন্ন কেস আলোচনা করে কেসের সিদ্ধান্তটা নিই।
কারণ আজ যেমন বললো যে 21 তারিখ পর্যন্ত এই কেসের জন্য আমি নোটিফিকেশন দিতে পারবো না, তো এই 21 তারিখ হোক বা আর 10 দিন পরে হোক সেটা বড় ব্যাপার না, আমার কারো অভিযোগ নেই। তো যেটা বলেছেন সেটা আমি বললাম। আর পর্ষদ সভাপতির উপর আপনারা ভরসা রাখুন, শ্রদ্ধেয় স্যার ঐকান্তিক প্রচেষ্টায় যাতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান ছেড়ে যাতে ইন্টারভিউ নোটিফিকেশান স্টে না পড়ে, যাতে সবাই সাথে সাথে নিয়োগ পায়। ডিপিএসসিগুলো যেভাবে T20 ফরম্যাটে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আপনার পছন্দের স্কুলে, আপনি যত দ্রুত ঢুকতে পারেন সেই কাজ করার জন্য কিন্তু পর্ষদ সভাপতি আমাদের শ্রদ্ধেয় স্যার গৌতম পাল মহাশয় অনবরত কাজ করে যাচ্ছেন। উনি 10:30টায় 11টায় আসেন, রাত্রে অনেক রাতে বাড়ি যান, উনি টিফিন পর্যন্ত করেন না দুপুরবেলা। তো এমন পর্ষদ সভাপতি আমরা পেয়েছি, আমাদের ভাগ্য এটা। একটু স্যারের উপর ভরসা রাখুন, একটু স্যারের উপর ভরসা রাখুন। উনি বারবার আজকেও বলেছেন পরিষ্কারভাবে যে 2022 তোমরা পাশ করেছো, স্বচ্ছভাবে পাশ হয়েছে, তোমরা পূর্ণ প্রশিক্ষিত বেশি সংখ্যক নেই তোমাদের মধ্যে, তোমাদের বেশি সংখ্যক আপনি বলে কথা বলেন। উনি ছোট হোক বড় হোক ওনার স্টুডেন্টদের আপনি বলে কথা বলেন যে আপনাদের কেউ বসে থাকবে না, আপনারা যোগ্য, আপনারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট পাস করেছেন, আপনারা যোগ্য, আপনারা কেউ বসে থাকবেন না। হয়তো একটু সময় লাগছে, কিন্তু চলতি রিক্রুটমেন্ট খুব দ্রুত আমরা শেষ করব, তারপরে আপনাদের নিয়ে ভাববো। এরপর বিকাশ ভবনে আসলাম শূন্যপদের বিষয়টা জানার জন্য। বিকাশ ভবন থেকে যেটুকু আশ্বাস দেওয়া হলো, শূন্যপদ একবার দেওয়া হয়েছে, সেটা কিসের ক্ষেত্রে লাগানো হচ্ছে এখনো পর্যন্ত ক্লিয়ার করেননি। বললো আপনাদের সাথে আমরা এটা ডিটেলস বলতে পারি না। তো যদি পর্ষদ শূন্যপদ চেয়ে পাঠায় আবারও আমরা দিতে রাজি। সবাই ভালো থাকবেন। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পাশে যেভাবে ছিলেন ফেব্রুয়ারি মাস থেকে আবারও থাকুন। শূন্যপদ কিছু কিছু পাঠানো আছে, কাজ কিন্তু চলছে। আর যেটা বলবো, ভোটের আগে পরে নয়, যত দ্রুত 2022-এর এই 2022-এর যে ইন্টারভিউগুলো নেবে তত দ্রুত আমরা কিন্তু নোটিফিকেশান পাবো, এবং 2022 প্রাথমিক টেট কেউ বসে থাকবে না। আপনারা পরবর্তী দিনে কি হচ্ছে সেটা বার্তা পেতে অবশ্যই গ্রুপে থাকুন। আমরা হবু শিক্ষক, একসাথে চলুন না, আমরা একসাথে পড়াশোনার আলোচনা করি, একসাথে ইন্টারভিউর আলোচনা করি কেমন কোশ্চেন আসতে পারে, একসাথে বাচ্চাদের কি করে মনোবিজ্ঞান সম্মত শিক্ষা দেবো সেটাই আলোচনা করি। অন্যের সমালোচনা, অন্যের এইগুলো ঠিক না। চলুন ইন্টারভিউ নিয়ে টুকটাক আলোচনা করা যাক। আর আমরা ইতিমধ্যে পর্ষদ নয়, বিকাশ ভবন নয়, আমি সরকারি আধিকারিকদের কাছে আবারও যাব, মা মাটি সরকারের কাছে আবারই যাব যে 22 স্টেট নিয়ে কিছু একটা বার্তা দিন, একটা বার্তা, তাতেই আমরা অপেক্ষায় থাকব। এই বলে আমি শেষ করছি। সকাল থেকে এসে বসে আছি, আপনারা জানেন। আর সবচেয়ে বড় কথা বলছি, আমরা স্বপ্নের মতো পর্ষদ সভাপতি পেয়েছি, স্বচ্ছতার প্রতীক গৌতম পাল মহাশয়, ওনাকে পেয়েছি আমরা। ওনার প্রতি ভরসা রাখুন। স্বচ্ছতার প্রতীক প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়। সবাই কমেন্ট রাখুন আমাদের স্বচ্ছতার প্রতীক। এই বলে আমি শেষ করলাম। ভালো থাকবেন। আর এই জায়গাটা এসে লাইভ করছি তার কারণ এই জায়গাটা আপনারা সেদিন দেখেছিলেন, এই আমাদের সেই এখান থেকে আমরা নেমে সেই হুঙ্কার 22 স্টেট ইন্টারভিউ চাই, যারা এসেছিলেন আগের দিন আন্দোলনে, এখানে নেমে এখনো পর্যন্ত আমাদের পোস্টার পড়ে আছে। তো এই জায়গায় আমরা বসে পড়েছিলাম। এই বলে আমি শেষ করছি। আপনারা থাকুন। পরবর্তী আমরা বিভিন্ন আধিকারিকের কাছে যাব, গিয়ে আমাদের দাবিগুলো আরও তুলে ধরবো বড় বড় আধিকারিকদের কাছে। আজকে আমরা এসেছিলাম সুস্মিতা, সুদীপ এবং আমাদের মোহিত। আমরা লড়ছি, আমরা লড়বো, দিনের শেষে